মৌলের পৃথকীকরণ ভিডিও নাম্বার 2। তো মৌলের পৃথকীকরণ বলতে আমরা মূলত ধাতুবিদ্যা নিয়ে আলোচনাটা করি, অর্থাৎ ধাতুর বিভিন্ন যৌগিক পদার্থ রয়েছে পৃথিবীতে, সেগুলো থেকে ধাতুকে কিভাবে নিষ্কাশন করা হবে। তো আমাদের কাছে মূলত অনেকগুলো ধাতুই রয়েছে, তবে আমাদের কাছে একটা তড়িৎ ঋণাত্মকতার উপর ভিত্তি করে একটি তড়িৎ রাসায়নিক শ্রেণী রয়েছে, যেটা আমরা ক্লাস 10 থেকে দেখতে পাচ্ছি, আমাদের পড়ার মধ্যে রয়েছে। তো বাঁদিকে এখানে দেখা যাচ্ছে সেই তড়িৎ ঋণাত্মকতার শ্রেণীটা দেওয়া রয়েছে, যার সব থেকে উপরে রয়েছে পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। এরা একটা সাব ক্লাস, অর্থাৎ এরা অতিরিক্ত পরিমাণে সক্রিয় ধাতু। এর পরের ক্লাসে রয়েছে জিঙ্ক, আয়রন, টিন, লেড। এরাও হাইড্রোজেনের তুলনায় সক্রিয়, কিন্তু এদের সক্রিয়তার মাত্রা উপরের ধাতুগুলোর মতো অতখানি নয়, অতিরিক্ত সক্রিয় এরা নয়, মধ্যম মান এদের সক্রিয়তা। এরপরে একটি অধাতু দেওয়া আছে হাইড্রোজেন, অর্থাৎ হাইড্রোজেনের উপর বেস করেই আমরা এই ক্যাটাগরিটাকে তৈরি করছি। এবং হাইড্রোজেনের চেয়ে কম সক্রিয় যে ধাতুগুলো রয়েছে সেগুলোর মধ্যে আমাদের রয়েছে কপার, মার্কারি, সিলভার, গোল্ড। আরও অনেক ধাতু রয়েছে, তবে মূলত আমাদের পড়াশোনার মধ্যে এইগুলোই থাকে। এই চ্যাপ্টারের মধ্যে আমাদের মূলত যে 4টে ধাতু নিয়ে আলোচনা করতে হবে সেটা হচ্ছে অতি সক্রিয় সিরিজ থেকে অ্যালুমিনিয়ামকে, মধ্যম সক্রিয় সিরিজ থেকে জিঙ্ক এবং আয়রনকে, এবং কম সক্রিয় সিরিজ থেকে কপারকে। এইগুলোর যৌগ থেকে কিভাবে এই ধাতুগুলোকে নিষ্কাশন করা সম্ভব সেইগুলোই আমাদের আলোচনার মূল বিষয়বস্তু। তো আমরা তড়িৎ রাসায়নিক শ্রেণীর থেকে খুব সামান্য কিছু কিছু পয়েন্ট আগে আমাদেরকে বুঝে নিতে হবে। সেগুলো হচ্ছে, তড়িৎ রাসায়নিক শ্রেণীর উপরের দিকে যে সমস্ত ধাতুগুলো রয়েছে, অর্থাৎ পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, তাদের E0 রিডাকশন হাইলি নেগেটিভ, অর্থাৎ তাদের প্রমাণ বিজারণ বিভবটা ভীষণ মাত্রায় নেগেটিভ। অর্থাৎ এদের জারিত হওয়ার প্রবণতা অনেক বেশি, বা অপরকে বিজারিত ইলেকট্রন দিয়ে অপরকে বিজারিত করবার প্রবণতা অনেকটা বেশি। এরা অনেক বেশি সক্রিয়, এবং এই এদের অতিরিক্ত সক্রিয়তার জন্যই এদেরকে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় না, কোনো না কোনো অধাতুর সঙ্গে বা অধাতব মূলকের সঙ্গে এরা একসঙ্গে গোষ্ঠীবদ্ধ অবস্থায় থাকে। মূলত সেই গোষ্ঠীবদ্ধ অবস্থাগুলো হ্যালাইড হতে পারে, অক্সাইড হতে পারে, কার্বনেট হতে পারে, সালফাইড হতে পারে। এইগুলোই হচ্ছে এদের মূলত যৌগিক পদার্থ। মধ্যম সক্রিয়তা সিরিজেও সেই একই ধরনের বক্তব্য। এদের E0 রিডাকশন যে ভ্যালুটা, সেটা হয়তো অতিরিক্ত সক্রিয়দের মতো অতখানি বেশি নেগেটিভ নয়, তবে তাও জিঙ্কের -0.76 ভোল্ট, আয়রনের -0.44 ভোল্ট, টিনের -0.14 ভোল্ট, লেডের -0.13 ভোল্ট, মানে 0 ভোল্টের চেয়ে জাস্ট একটুখানি করে কম, যেটা হাইড্রোজেনের ক্ষেত্রে 0 ভোল্ট আর কি, প্রমাণ বিজারণ বিভব। তো এরাও মধ্যম সক্রিয়তাতে সক্রিয়তাতে রয়েছে, এবং এরাও মোটামুটি ক্যাটায়ন তৈরি করেই পৃথিবীতে অবস্থিত হয়েছে, এবং এরা ওই একই হ্যালাইড, অক্সাইড, কার্বনেট, সালফাইড, এইগুলোই মোটামুটি এদের মূল খনিজ পদার্থ হিসাবে আমরা পেয়ে থাকি। এরপরে রয়েছে হাইড্রোজেনের নিচের যে সমস্ত ধাতু, যেমন কপার, সিলভার, মার্কারি, সিলভার, গোল্ড, প্লাটিনামও থাকতে পারে। এই সমস্ত ধাতুগুলোর কি ব্যাপার? এগুলোর প্রমাণ তড়িৎ বিজারণ বিভব E0 রিডাকশনের মানটা অনেকটাই কম, অর্থাৎ 0-র চেয়ে প্লাসের দিকে বেশি। যেমন কপারের +0.34 ভোল্ট, অর্থাৎ তাদের বিজারণ হওয়ার প্রবণতাই বেশি। মার্কারির +0.79 ভোল্ট, সিলভারের +0.80 ভোল্ট, গোল্ডের হচ্ছে +1.45 ভোল্ট।
অর্থাৎ এরা কোনো যৌগিক পদার্থ যদি সৃষ্টি করেও থাকে, এরা কিন্তু আবার জিরো স্টেটে ফিরে যাওয়ার প্রবণতা এদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে। তো এদের নিজে বিজারিত হওয়া, মানে লোকের কাছ থেকে ইলেকট্রন গ্রহণ করে নিজে ধাতুতে রূপান্তরিত হওয়ার প্রবণতা বেশি। এরা তুলনামূলকভাবে নিষ্ক্রিয়। বেশিরভাগ ক্ষেত্রে যেমন সিলভার, গোল্ড, প্লাটিনাম অর্থাৎ নিম্ন সক্রিয়তা শ্রেণীর যে অংশটা তার একদম নিচের দিকের যারা রয়েছে সিলভার, গোল্ড, প্লাটিনাম, তাদের আবার প্রকৃতিতে প্রায় মুক্ত অবস্থাতেই পাওয়া যায়। তোমরা জানো সোনার খনি রয়েছে, সোনার খনিতে সোনাকে হয়তো মাটি, পাথর এইসব অপদ্রব্যের সঙ্গে পাওয়া যায়, কিন্তু সেটা খুব একটা যৌগিক পদার্থ হিসাবে নয়। সোনার খনিতে ডাইরেক্ট সোনা আকারেই বেশিরভাগ সময় পাওয়া যায়। এই সিরিজের আবার যারা ওপরের দিকে অর্থাৎ কপার, মার্কারি, তাদের ক্ষেত্রে আমরা বেশিরভাগই যৌগিক পদার্থ পেয়ে থাকি, এবং সেই যৌগিক পদার্থটা আবার মূলত একটা স্পেসিফাইড যৌগিক পদার্থ অর্থাৎ সালফাইড হিসাবে আমরা পেয়ে থাকি। অর্থাৎ আমরা যে খনিজ পদার্থ পাবো বিশেষ করে নিম্ন সক্রিয়তা শ্রেণীর, তার ক্ষেত্রে কপার, সিলভার, কপার, মার্কারি এদের ক্ষেত্রে মূলত সালফাইড আকরিকটা বা সালফাইড খনিজ পদার্থ হিসেবে আমরা পাবো। এরপরে আমরা চলে যাচ্ছি একটা টপিকে, সেটা হচ্ছে খনিতে জন্মায় যাহা তাহাই খনিজ। অর্থাৎ ধাতু সমন্বিত খনিজ যেগুলো আমরা পাবো, সেখান থেকে আমরা বিশেষ কিছু খনিজ বিশেষ ধরনের ধাতুর জন্য আমরা আইডেন্টিফাই করব, যাদেরকে আমরা আকরিক হিসাবে চিহ্নিতকরণ করব। তো এই আকরিক চিহ্নিতকরণের জন্য আমাদের কয়েকটা জায়গা মনে রাখতে হবে। এই জায়গাটা, এই চ্যাপ্টারটা মূলত শিল্প প্রস্তুতির জন্য ব্যবহৃত হয়। অর্থাৎ শিল্প মানে ইন্ডাস্ট্রি। এটা পরীক্ষাগার প্রস্তুতি নয়, যে পরীক্ষাগারে একটা বিশেষ কোনো পদ্ধতির জন্য অনেক টাকা খরচা করা গেল। শিল্প প্রস্তুতি মূলত কিন্তু নির্ভর করে মুনাফার উপর, অর্থাৎ প্রফিটের উপর। এমন পদ্ধতিতে ধাতুটাকে নিষ্কাশন করতে হবে যেখানে আমাদের ম্যাক্সিমাম প্রফিট হয়। অর্থাৎ কাঁচামাল যোগান দেওয়া, তার ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন, তাকে কতটা হিট দিতে হবে, কোন যন্ত্র ব্যবহার করতে হবে, কতগুলো মানুষকে ইউটিলাইজ করতে হবে, এই সব কিছু করার পরে যে ধাতু আমরা পেলাম, সেই ধাতুকে আমরা কতটা বিশুদ্ধ আকারে পাচ্ছি, সেই বিশুদ্ধ ধাতুটাকে বিক্রি করে আমরা কত টাকা পাচ্ছি, এবং অবভিয়াসলি আমার প্রফিট মার্জিনটা অনেক বেশি যদি হয়, তবেই আমি সেই পদ্ধতিকে বা সেই আকরিককে আমি গ্রহণ করব। তাহলে আকরিক সিলেকশনের মূল কয়েকটা পয়েন্ট আছে, যে আমরা এমন খনিজ পদার্থকে আকরিক হিসাবে গ্রহণ করব যেখান থেকে আমরা সহজে, দ্বিতীয় পয়েন্টটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, কম খরচে, বেশি পরিমাণে, এবং অন্যতম ইম্পর্টেন্ট বিশুদ্ধ বা প্রায় বিশুদ্ধ অবস্থায় আমরা ধাতুকে পাওয়ার একটা চেষ্টা করব ইন্ডাস্ট্রিয়ালে। এবার একই খনিজ পদার্থের অনেকগুলো যৌগিক পদার্থ থাকতেই পারে, সবকটাকে আমরা আকরিক হিসাবে চিহ্নিত করব না। যে খনিজ পদার্থ থেকে আমরা সহজে, কম খরচায়, বেশি পরিমাণে এবং অনেক বিশুদ্ধ ধাতুকে আমরা বের করতে পারবো, প্রফিট করতে পারবো, তাকেই আমরা আকরিক হিসাবে চিহ্নিতকরণ করব। তো বুঝতেই পারছো, এই আকরিকের মধ্যে যেমন ধাতুর প্রয়োজনীয় যৌগটাও আছে, তেমনি সেই ধাতুরই অপ্রয়োজনীয় কিছু যৌগও থাকতে পারে বা অন্য কোনো পদার্থও থাকতে পারে। যেমন ধরো, যে কোনো খনিজর ভেতরেই বালি, কাদা, সালফার, ফসফরাস বা মাটির যে সমস্ত উপাদানগুলো, সেগুলো অবিশুদ্ধ আকারে লেগে থাকাটা খুব স্বাভাবিক, কারণ তাদেরকে আমরা খনি থেকে কেটে বার করে আনছি। তাহলে আকরিকের মধ্যে আমরা দুই ধরনের জিনিস পাচ্ছি। এক হচ্ছে যেটা আমার কাছে প্রয়োজনীয় ধাতুটার যৌগ, যেটাকে নিয়ে আমি পরবর্তীকালে ব্যাপকভাবে ব্যবহার করব। আর একটা পাচ্ছি অপ্রয়োজনীয় কিছু যৌগের মিশ্রণ। তাহলে এইটাকে আমরা অপ্রয়োজনীয় অংশটাকে মল বলে চালনা করব। অর্থাৎ আকরিক তার প্রয়োজনীয় যৌগ, তার সঙ্গে কিছুটা খনিজ মল একসঙ্গে বেরিয়ে আসে, অপ্রয়োজনীয় অংশ। এবং
তাহলে আকরিকের মধ্যে আমরা পেলাম ধাতব যৌগ এবং অপ্রয়োজনীয় খনিজ মল। এটাকে আগে ফিল করতে হবে। এই খনিজ মলটাকে আমাকে যতটা পারবো আমাকে আগে প্রথমে সরিয়ে ফেলতে হবে, যে ধাতব যৌগটাকে পিওর কন্ডিশনে নিয়ে আসতে হবে, তারপরে সেখান থেকে ধাতুকে বের করতে হবে। তো আমাদের এখানে আকরিক মানে যে কটা ধাতুর সম্বন্ধে আমাদের মূলত পড়াশোনা করতে হবে তাদের নিষ্কাশন পদ্ধতি, তার মধ্যে মূলত রয়েছে অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন এবং কপার। এবং তাদের আকরিকগুলো প্র্যাকটিক্যালি যেগুলো পাওয়া গেছে সেইগুলোর নাম এবং সংকেত জেনে রাখা উচিত। সেটা হচ্ছে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আকরিকের নাম বক্সাইট, যার ফর্মুলা Al2O3.2H2O। এটা জেনারেলাইজড ফর্মুলা। অ্যাকচুয়ালি অ্যালুমিনিয়ামের যে আকরিক বক্সাইট সেটা হচ্ছে শোধক অ্যালুমিনিয়াম অক্সাইড। এর ফর্মুলা বইতে প্রথম দিকে একটু অন্যরকম দেয়া আছে, কিন্তু পরবর্তীতে যখন ধাতু নিষ্কাশন হবে তখন এই সিম্পলিফাইড ফর্মুলা দিয়েই আমাদের কাজটা করতে হবে। তাই এখন থেকে সিম্পলিফাইড ফর্মুলাটাও আমরা জেনে নেব। জিঙ্কের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি জিঙ্ক ব্লেন্ড, অর্থাৎ এটা কেমিক্যালি জিঙ্ক সালফাইড, ZnS, জিঙ্ক সালফাইড, অর্থাৎ এটা সালফাইড জাতীয় আকরিক। আচ্ছা, বলা বাহুল্য ওপরেরটা বুঝতেই পারছো, অ্যালুমিনিয়ামেরটা Al2O3.2H2O.2H2Oটা বুঝতেই পারছো ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন, অর্থাৎ কেলাস জল। তো হিট করলে ওই কেলাস জলটা বেরিয়ে চলে যাবে। তো সেখানে পড়ে থাকবে Al2O3, যেটাকে বলা হয় অ্যালুমিনা। তাহলে ওটা অক্সাইড জাতীয় মূলত অ্যালুমিনিয়ামেরটা। জিঙ্কেরটা সালফাইড জাতীয় আকরিক। আয়রনের ক্ষেত্রে আকরিক হচ্ছে অনেকগুলো খনিজ পদার্থ থাকলেও যেখান থেকে সহজে কম খরচায় বেশি পরিমাণে বের করা যায় ধাতুটাকে, সেটা হচ্ছে হেমাটাইট, যার ফর্মুলা Fe2O3। এবং নিম্ন সক্রিয়তা শ্রেণীর কপারের ক্ষেত্রে আমরা যে আকরিকটা থেকে খুব সহজে ধাতুকে বের করতে পারবো, কম খরচে অবশ্যই, সেটা হচ্ছে কপার পাইরাইটিস, CuFeS2। এখানে কপার সালফাইডও যেমন আছে, আয়রনেরও সালফাইড রয়েছে। ধাতুবিদ্যা বা মেটালার্জি এর মূলত তিনটে ভাগ আমরা পরবর্তী ক্ষেত্রে পড়ব। এখনই পড়ার দরকার যদিও ছিল না, কিন্তু নোট তৈরির সময় আগে লিখে ফেলেছিলাম, তাই একটু বলে রাখা ভালো। একটার নাম হচ্ছে পাইরোমেটালার্জি, আর একটা আছে ইলেকট্রোমেটালার্জি, আর একটা আছে হাইড্রোমেটালার্জি। তো এদের ডিটেলস আমরা পরে আলোচনা করব। ধাতুবিদ্যা বা মেটালার্জির মূলত 4টে স্টেপ রয়েছে। কি কি? প্রথম হচ্ছে চূর্ণীকরণ, অর্থাৎ আমরা খনিজ পদার্থ বা আকরিকটাকে বড় বড় চাঁইয়ের আকারে কেটে কেটে খনি থেকে বের করলাম। তাহলে অত বড় চাঁইয়ের আকারটাকে নিয়ে আমরা ধাতুকে এত সহজে বার করতে পারবো না, কারণ পৃষ্ঠতলীয় রসায়নে তোমরা অলরেডি জেনেছো যে কোনো রাসায়নিক বিক্রিয়া হওয়ার জন্য তার পৃষ্ঠতলের পরিমাণ বাড়ানো অনেকটা দরকার, যার ফলে এটাকে চূর্ণ বিচূর্ণ করা অনেকটাই জরুরি। তাই প্রথম স্টেপ হচ্ছে চূর্ণীকরণ, অর্থাৎ আকরিককে চূর্ণ বিচূর্ণ করা। দ্বিতীয় স্টেপ হচ্ছে কিছুটা বিশুদ্ধকরণ এবং গাঢ়ীকরণ, অর্থাৎ ধাতুর সঙ্গে আকরিকের সঙ্গে আমরা অলরেডি জেনেছি যেহেতু এটা মাটির তলা থেকে আসছে, অনেকটা বালি, মাটি, এসব খনিজ মল লেগে থাকে। আরও অনেক ধরনের খনিজ মল রয়েছে, সেগুলো লেগে থাকে। সেগুলো যতটা পারা যায় কোনো প্রসিডিওরের মাধ্যমে আমরা সেগুলোকে সরিয়ে দিয়ে শুধুমাত্র আকরিকের পার্সেন্টেজটা আমি বাড়ানোর চেষ্টা করতে লাগবো। সেই পদ্ধতিটা হচ্ছে গাঢ়ীকরণ। তৃতীয় স্টেপ হচ্ছে অবিশুদ্ধ ধাতুর নিষ্কাশন, অর্থাৎ আকরিক থেকে এবার আমরা চলে যাব ধাতু নিষ্কাশনের দিকে। এবং শেষ স্টেপ হচ্ছে ধাতুর পরিশোধন, অর্থাৎ যে ধাতুটা আমি নিষ্কাশন করে পেলাম সেটা সর্বক্ষেত্রেই কিছু না কিছু অশুদ্ধি কম বেশি মেশানো থাকবে, যার ফলে মেশানো থাকবে মানে অশুদ্ধ হয়েই বেরিয়ে আসবে। তো এই অশুদ্ধ ধাতু নিয়ে আমাদের খুব একটা কাজ হবে না, তাকে কিছুটা আরো অনেক পার্সেন্টেজে বিশুদ্ধকরণ করতে হবে। এই 4টে স্টেপে মূলত ধাতুবিদ্যাটা দাঁড়িয়ে আছে। তো প্রথম ধাতুবিদ্যার যে স্টেপটা, যেটা চূর্ণীকরণ,
এটা তোমরা ফিল করতেই পারছো যে এটা মেশিন দ্বারা বা লোক দিয়ে এই কাজগুলো করানো হবে, ছেনি হাতুড়ি হানাতানা এসব দিয়ে করানো হবে। সুতরাং এখানে কেমিস্ট্রির খুব একটা দাম নেই, তাই এটা নিয়ে আমাদের আলোচনা করার খুব একটা জায়গা নেই। আমাদের মূলত গাড়িকরণ পদ্ধতি থেকে কেমিস্ট্রির ইম্পর্টেন্সটা শুরু হয়। গাড়িকরণের অনেকগুলো পদ্ধতির মধ্যে ইম্পর্টেন্ট পদ্ধতিগুলো এখানে লিস্ট আপ করা আছে। প্রথম হচ্ছে অভিকর্ষজ পৃথকীকরণ বা ধৌতকরণ, ডিটেলস আমি পরে আসছি। 2 নম্বর পদ্ধতি হচ্ছে চুম্বক পৃথকীকরণ। এই দুটো পদ্ধতি কিন্তু কেমিস্ট্রির খুব একটা ইনভলভমেন্ট নেই, কোনো রাসায়নিক পদার্থের সেরকমভাবে ইনভলভমেন্ট নেই, অর্থাৎ এগুলো ভৌত পদার্থর মানে আকরিকের এবং তার খনিজ মলের ভৌত ধর্মের উপর নির্ভর করেই এদেরকে পৃথক করা সম্ভব হয় সহজে। কিন্তু 3 নম্বর এবং 4 নম্বর যে পদ্ধতিটা, যেটাকে বলা হচ্ছে ফেনাভাসন বা ফ্রোদ ফ্লোটেশন, এবং 4 নম্বর যে পদ্ধতি রাসায়নিক পৃথকীকরণ, লিচিং এবং ক্ষেত্রবিশেষে সিডিং, এই দুটো পদ্ধতিতে কিন্তু কেমিস্ট্রির ভালোভাবে অ্যাপ্লিকেশন রয়েছে, সেটাই আমাদেরকে ডিটেলসে পড়তে হবে। তো প্রথমে আমরা প্রথম দুটো টপিককে একটু হালকা করে দেখে নিয়ে তারপরে আমরা মূলত কেমিস্ট্রির দুটি অংশকে পড়ে নেব। তো গাড়িকরণ এর প্রথম পদ্ধতি অভিকর্ষজ পৃথকীকরণ বা ধৌতকরণ। এগুলোর নীতিগুলোই হচ্ছে ইম্পর্টেন্ট। নীতি কি? সাধারণত আকরিক একটু ভারী গোছের হয় এবং খনিজ মল মানে বালি বা কাদা জাতীয় পদার্থ বা ফসফরাস বা সালফার, এগুলো যেগুলো লেগে আছে ওর গায়ে, সেগুলো একটু হালকা গোছের হয়। এবার কোনো একটা স্ট্রিম লাইন ফ্লোয়ের মাধ্যমে যদি আমরা জলের স্রোত পাঠিয়ে আকরিকটাকে আস্তে আস্তে ধুয়ে ফেলতে থাকি, তাহলে দেখা যাবে তার গায়ে লাগা হালকা ধরনের যে খনিজ মল, সেই খনিজ মলগুলো আস্তে আস্তে ধুয়ে বেরিয়ে চলে যাবে এবং আকরিকটা জলের স্রোতে বেশি দূরে যেতে পারবে না, কিন্তু খনিজ মলগুলো ধুয়ে জলের সঙ্গে অনেক দূর অবধি চলে যাবে। এই পদ্ধতির মাধ্যমে আমরা অভিকর্ষজ পৃথকীকরণ বা ধৌতকরণ, যেখানে মূলত আকরিকটা ভারী এবং খনিজ মলটা হালকা, এই প্রপার্টিটাকে ব্যবহার করে আমরা এই বিষয়টাকে করতে পারি। তো যদি ইউটিউবে কোনো সময় সোনা বের করার যে পদ্ধতি, অনেক সময় অনেক নদীতেও সোনা ভেসে আসে আর কি, অনেক হয়তো সোনার খনির পাশ থেকে কোনো নদী বেরিয়ে এসেছে, সেই নদীর জলেও টুকরো টুকরো সোনা পাওয়া যায়। তো সেইখানের এক্সট্রাকশনগুলো দেখলে তোমরা ফিল করতে পারবে। ওদের কাছে ছোট ছোট পোর্টেবল যন্ত্র থাকে, যেগুলো ওই 1 চামচ করে কি একটা বড় কোদাল করে 1 কোদাল তারা ওই মিশ্রণকে, পলি মাটি অংশটাকে তারা জলের স্রোতে একটুখানি রাখলে সোনার কণাগুলো ভারী হওয়ার জন্য তলার দিকে একটা রাবারের বেড মতন করা থাকে, সেখানে আটকে যায়, আর কাদার কণাগুলো ধুয়ে বেরিয়ে চলে যায়। এরকম সারাদিন করার পরে হয়তো বা 1 কণা 2 কণা সোনা তারা উদ্ধার করতে পারে। এরকম বহুজনা কাজ করে এই ধরনের কাজ। তো মূলত অনেকগুলো ক্ষেত্রেই এগুলো ব্যবহার করা হয়। আয়রন, টিন অক্সাইড আকরিক, গোল্ড, সিলভার ধাতু, মূলত এগুলো ধাতুর ক্ষেত্রে অর্থাৎ তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যারা একদম নিষ্ক্রিয় ধাতু, গোল্ড, সিলভার, তাদের সরাসরি আকরিকটা হচ্ছে তারা নিজেরাই আকরিকের ভেতরে ধাতু আকারেই বেশি পরিমাণে থাকে, তাই সেখানে এই জিনিসটা আমরা খুব সহজে ব্যবহার করতে পারি। দ্বিতীয় হচ্ছে চুম্বক পৃথকীকরণ, অর্থাৎ চুম্বক বা তড়িৎ চুম্বক দ্বারা আমরা পৃথকীকরণ করতে পারি। দেখি কিভাবে। এই ছবিতে একটা কনভেয়ার বেল্ট দেখা যাচ্ছে, রোটেটরি বেল্ট, এবং ম্যাগনেটিক রোলার দেখা যাচ্ছে। এখান থেকে এই আকরিক এবং খনিজমলের মিশ্রণকে আস্তে আস্তে ফেললে এই বেল্টটা আস্তে আস্তে ঘুরছে, যেমন আটা চাকিতে বেল্টটা ঘোরে তেমনি এটা ঘুরছে, এবং এইটা হচ্ছে ম্যাগনেটিক। তার ফলে যদি আকরিক
বা খনিজ যে কোনো একটা তাদের এমন প্রপার্টি থাকে যে তারা ম্যাগনেট দ্বারা আকর্ষিত হতে পারে, যে কোনো একটা, তাহলে কি হবে, আকরিক হোক বা খনিজ হোক, যে ম্যাগনেট দ্বারা আকর্ষিত হবে সে ম্যাগনেটের খুব কাছাকাছি ডিপোজিটেড হবে, আর যে পদার্থটা মানে আকরিক বা খনিজ যেটা ম্যাগনেটিক নয় সে দূরে গিয়ে পড়বে। এর ফলে দুটো পদার্থকে আমরা সেপারেট করতে পারবো। তো এই নীতি কাজে লাগানোর জন্য সর্বক্ষেত্রে নিশ্চয়ই ব্যবহার করা যাবে না, বুঝতেই পারছো। এই নীতির মূল তত্ত্ব হচ্ছে হয় আকরিক বা খনিজ যে কোনো একটাকে ম্যাগনেট দ্বারা আকর্ষিত হতে হবে, এবং অবভিয়াসলি সেকেন্ডটা যেন ম্যাগনেট দ্বারা আকর্ষিত না হয়। দুটোই ম্যাগনেট দ্বারা আকর্ষিত হয়ে গেলেও এটা পদ্ধতি করা যাবে না, বা দুটোই যদি ম্যাগনেট দ্বারা আকর্ষিত না হয় তাহলেও এই পদ্ধতি কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না। আমরা নেক্সট ভিডিওতে ফ্রোদ ফ্লোটেশন বা ফেনাভাসন পদ্ধতির ডিটেলিং করছি। এই ভিডিওতে আর করছি না, ওই দুটোকে ডিটেলসে পড়তে হবে বাকি দুটি প্রসেসকে। এই ভিডিওটি এখানেই শেষ হলো।